আসসালামু আলাইকুম। আজকে আমরা মোস্ট ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ফেসবুক জুড়ে এখন যে শব্দটা নিয়ে অনেক অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, এটা হলো গুপ্ত। তো গুপ্তর সাথে মিল রেখে যে একটা সাম্রাজ্য আছে, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আমি ভাবলাম, আমি যেহেতু জিকে পেন্টার, আমার উচিত এখন যেহেতু এটা আলোচনায় আছে, এই টপিকস নিয়ে কিছু কথা বলা। তো চলো আমরা গুপ্ত বংশ নিয়ে আলোচনা করব। তো একটা বংশ বা সাম্রাজ্য, যেটাই বলি না কেন আমরা, একটা বংশ বা সাম্রাজ্যের প্রথম যে ব্যক্তিটা আসে, এটা হলো প্রতিষ্ঠাতা, যে কে এটা প্রতিষ্ঠা করে গিয়েছে। তো এই প্রতিষ্ঠার বিষয়টা নিয়ে অনেক বেশি কনফিউজিং রয়েছে, তোমরা বিভিন্ন জায়গায় দেখবা প্রতিষ্ঠা হিসেবে প্রথম চন্দ্রগুপ্তকে বলা হয়, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনফরমেশন সঠিক না। এটা কিন্তু সঠিক না। প্রতিষ্ঠাতা অ্যাকচুয়ালি কে ছিল? প্রতিষ্ঠাতা ছিল মহারাজা শ্রীগুপ্ত। কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত ইনি কে ছিল? প্রথম স্বাধীন রাজা। তাহলে ভাইয়া মহারাজা শ্রীগুপ্ত ইনি যে শাসনটা প্রতিষ্ঠা করে গেছে, স্বাধীনভাবে কি শাসন করতে পারে নাই? না, তিনি ওইভাবে এই অঞ্চলগুলো শাসন করতে পারে নাই। ধরো আমি একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছি, একটা সূচনা করেছি, কিন্তু স্বাধীনভাবে আমি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারি নাই, তো আমাকে শুধু কি বলা হবে? প্রতিষ্ঠাতা বলা হবে। আমাকে তো এখানে স্বাধীন রাজা বলা হবে না, তাই না? তো এই ইনফরমেশনটা ঠিক একই রকম ভাবে এখন যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে, এরকম যদি কোশ্চেন করা হয়, বা প্রকৃত প্রতিষ্ঠাতাকে এরকম যদি কোশ্চেন করা হয়, সেখানে যদি প্রথম চন্দ্রগুপ্ত অপশনে থাকে, রাজা শ্রীগুপ্ত যদি অপশনে না থাকে, তখন কিন্তু তোমরা অবশ্যই প্রথম চন্দ্রগুপ্তকেই দেখাবা, প্রথম চন্দ্রগুপ্তকেই দেখাবা। তো এমসিকিউ এর ক্ষেত্রে যেটা হয় অ্যাকচুয়ালি, এইটা হইলো যে এটা ডিপেন্ড করে চারটা অপশনের মধ্যে কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিন্তু ডিপেন্ড করে। তো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা। তারপরে দেখো, এই গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা হইল সমুদ্রগুপ্ত। গুপ্ত কিন্তু আমাদের যে সমতট অঞ্চল ছিল, এই অঞ্চল ব্যতীত পুরো বাংলা কিন্তু সে জয় করেছিল। কুমিল্লা, নোয়াখালী, ত্রিপুরা, এই সাইডের অঞ্চল বাদে পুরো বাংলা সে জয় করেছিল সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি অনুরাগী একজন ব্যক্তি ছিল আর কি। সমুদ্রগুপ্তকে কিন্তু নেপোলিয়নের সাথেও তুলনা করা হয়, নেপোলিয়নের সাথে তুলনা করা হয়। তার যে অভিযান, তার যে শিক্ষার দিকে একটা টান, ইনি কিন্তু ইয়েও রচনা করেছে আর কি, কাব্য টাইপও রচনা করেছে। তো এই ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ মনে করা হয় আর কি সমুদ্রগুপ্তকে, গুপ্ত বংশের শাসক হিসেবে। তো তার যে এত এত গুণ বেশি, তো যার গুণ রয়েছে বেশি, তাকে তো আমাদের কোন একটা উপাধি দিতেই হবে, তাই না? তো এই জন্য তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি শ্রেষ্ঠ রাজা। আর রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল পাটালিপুত্রে, রাজধানী ছিল পাটালিপুত্র। এই পাটালিপুত্র এটা ভারতে অবস্থান করতেছে। এই পাটালিপুত্রতে কিন্তু মৌর্য সাম্রাজ্য, যেটা সর্বভারতীয় প্রথম সাম্রাজ্য ছিল, মৌর্য সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্যেরও কিন্তু রাজধানী ছিল কি? রাজধানী ছিল পাটালিপুত্র, এটা খেয়াল রাখবা। আর গুপ্ত বংশ, তারপরে মৌর্য সাম্রাজ্য বা গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, এই দুইটারই কিন্তু বাংলার প্রাদেশিক রাজধানী ছিল পুন্ড্রনগর। এই পুন্ড্রনগরের অবস্থান কোথায়? পুন্ড্রনগরের অবস্থান বর্তমানে যদি আমরা ধরি, এটা হইলো মহাস্থানগড়, যেটা কোথায় অবস্থান করতেছে? বগুড়াতে, বগুড়াতে। এবং এর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নাম হইলো করতোয়া, এর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নাম করতোয়া। আশা করি বিষয়টা ক্লিয়ার। গুপ্ত বংশকে ভারতের স্বর্ণযুগ বলা হয়। গুপ্ত বংশকে ভারতের কি বলা হচ্ছে? স্বর্ণযুগ বলা হচ্ছে। বিশেষ করে হিন্দু ঐতিহাসিক যারা আছে আর কি, তারা এই বিষয়টা এখানে কথা বলেছিল। তবে এটাকে আমরা কোনো ন্যারেটিভ ধরবো না, কজ গুপ্ত বংশের এই সময়টাতে তাদের যে আধুনিকায়ন, এটা অনেক বেশি ছিল, অনেক পরিমাণ বেশি ছিল। এই জন্যই অ্যাকচুয়ালি এই সময়টাই কি বলা হচ্ছে? স্বর্ণযুগ বলা হচ্ছে। তারা সাহিত্যের কথা বলে, বা তাদের এই যে দেখো, তাদের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হচ্ছে। ধ্রুপদী মানে কি? ক্লাসিক্যাল, উন্নত ভাস্কর্য ছিল সেই সময় আর কি। তো সবটা দিকেই মোটামুটি তারা এগিয়ে গিয়েছিল আর কি, সাহিত্য বলি, শিল্প বলি, যেটাই বলি না কেন, মোটামুটি তারা অনেকটাই এগিয়ে গিয়েছিল। এই জন্য এই সময়টাকে আমরা স্বর্ণযুগ বলে থাকি, এই সময়টাকে আমরা স্বর্ণযুগ বলে থাকি। এবং গুপ্তরা কিন্তু হিন্দুদের পৃষ্ঠপোষকতা করেছে, গুপ্তরা কিন্তু হিন্দুদের পৃষ্ঠপোষকতা করেছে, আশা করি এটা জানবা। আর মৌর্য সাম্রাজ্যের সময় সম্রাট অশোক যে ছিল, সম্রাট অশোক কিন্তু আবার বৌদ্ধদের পৃষ্ঠপোষকতা করেছে, বৌদ্ধদের পৃষ্ঠপোষকতা করেছে, এই জন্য তাকে কনস্ট্যান্টাইনও বলা হয়। তো এটা নিয়ে আমরা আলাদা আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তারপর দেখো, চতুরঙ্গ বা দাবাব, এটা মনে হয় তোমাদের পরীক্ষায় আসছিল, হয়তো বা এরকম পরীক্ষায় আসছিল যে চতুরঙ্গ, এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? চতুরঙ্গ মানে হলো দাবা। এই খেলার প্রচলনও হয়েছিল কিন্তু গুপ্ত যুগে, অনেক প্রাচীন একটা খেলা ছিল, এটা অনেক অনেক বেশি প্রাচীন একটা খেলা ছিল। তারপরে অজন্তা ও ইলোরা গুহাদয়, এগুলো হইলো গুহাদয়, ওই আমাদের গুপ্ত সময়ের সেই সময়কালীন আর কি। তো এটার অবস্থান কোথায়? মহারাষ্ট্র, ভারত। এটা অনেকটা ডিপ কোশ্চেন, বুঝছো? এই ডিপ কোশ্চেন, এই টাইপ কোশ্চেন গুলো কই পরীক্ষা আসে জানো? এই টাইপ কোশ্চেন গুলো জাহাঙ্গীর
জাহাঙ্গীরনগরে পরীক্ষায় আসে। তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, হিস্ট্রি পড়ো বা যেটাই পড়ো না কেন, এটা কিন্তু একটু ডিপ ইনফরমেশন জানার ট্রাই করবা, এটা ইম্পর্টেন্ট আর কি। তো তারা যে একটা রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট অনুযায়ী সেটার গুহার সংখ্যা হইলো 29টা, আবার অন্যান্য মত অনুযায়ী এটা হইলো 30টা। তো দুটার মধ্যে যে কোনো একটা অপশনে থাকবে, আশা করি কোনো সমস্যা নেই। তারপরে আর্যভট্ট যিনি শূন্য আবিষ্কার করেছে, কালিদাস, তাকে মহাকবি বলা হচ্ছে, তার অনেক অনেক গ্রন্থ রয়েছে এখানে। দেন তারপরে বরা মিহির, অমর সিংহ, এই যে গুপ্ত যুগে এদের আবির্ভাব ঘটেছিল। তাহলে অনেক অনেক বিখ্যাত মানুষরা কিন্তু এই গুপ্ত যুগে এসেছিল। গুপ্ত যুগের রাজারা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এখানকার 2 পেজ রয়েছে, এই 2 পেজ তোমরা স্ক্রিনশট দিয়ে পড়তে পারো। আর আমাদের ব্যাচে যারা ভর্তি আছো, তোমাদের এগুলো বইতেই থাকবে, সো এটা নিয়ে তোমার প্যারা খাওয়ার কোনো দরকার নাই অ্যাকচুয়ালি। তো তুমি ওখান থেকে পড়ে নিতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিও, প্রশ্ন কিন্তু আসলে এটার মধ্যে থেকে আসতে পারে। আর আরেকটা ব্যাপার, আমাদের সেকেন্ড ইয়ার ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে, ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে। এই যে আমাদের নাম্বার রয়েছে, এই নাম্বারে নক দিয়ে তুমি আমাদের কাছ থেকে ডিটেলস ইনফরমেশন, এই সংক্রান্ত তথ্য আমাদের কাছ থেকে জেনে নিতে পারো। এই নাম্বারে নক দিয়ে তুমি আমাদের কাছ থেকে ইংরেজি 10টা প্রিমিয়াম ক্লাস নিতে পারবা। এই নাম্বারে নক দিয়ে তোমার অ্যাডমিশন রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম আমাদের কাছ থেকে সলভ করে নিতে পারবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর গুপ্ত সম্পর্কে যা পড়ালাম, এটার সাথে একটু বিগত এমসিকিউ ট্রাই করবা, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে যদি প্রশ্ন আসে কমন পেয়ে যাবা। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। নেক্সট কোন একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।